শফিকুল ইসলাম মাসুদ, আমরা তো শুনছি যে এই জুলাই সনদের খসড়া বিশ্লেষণ শুরু হয়ে গেছে, আপনারাও বিশ্লেষণ করছেন। আসলে ওখানে মোটা দাগে আপনাদের কোনো রিজার্ভেশন আছে কি না, নাকি আপনারা একমত? এখন আমরা কি একটা ঐক্যের দিকে যেতে পারি কিনা, দেখতে পারি কিনা, যেটা সিগনেচার করছে সবগুলো দল? প্রথম কথা হচ্ছে, দেখেন আমাদের জুলাই সনদ নিয়ে জুলাই আমাদের 24 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছিলাম কয়েকটা মৌলিক কথা, বিচার সংস্কার, এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল জুলাই সনদ। কারণ জুলাই সনদটা হচ্ছে একটা রক্ষা কবচ বলি আমরা এটাকে। এখন যেই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে আপনার সাথে বা আপনার এই টেলিভিশনে এখানে কথা বলতে পারছি, এই জুলাই সনদের প্রতি যদি আমাদের কোনো অবহেলা থাকে, উপেক্ষা থাকে, এবং এটাকে যদি যথাযথভাবে ধারণ না করতে পারি, তাহলে এই গণঅভ্যুত্থানে আমাকে সন্ত্রাসী বানাতে সক্ষম। এই গণঅভ্যুত্থানে যেখানে আজকে যাদেরকে বীর বলা হচ্ছে, জুলাই যোদ্ধা বলা হচ্ছে, শহীদ বলা হচ্ছে, শহীদ পরিবার বলা হচ্ছে, এই জুলাই সনদের মতো রক্ষা কবচ যদি আপনি বিনির্মাণ করতে না পারেন, আমরা যদি বিনির্মাণ করতে ব্যর্থ হই, তাহলে এই পরিবারগুলোই একটা সন্ত্রাসী পরিবার। জুলাই যোদ্ধা যারা, তাদেরকে সন্ত্রাসী। আমি শফিকুল ইসলাম মাসুদ জুলাই যোদ্ধাদের একজন সহযোগী। আমাকে সন্ত্রাসের শুধু সহযোগী না, সন্ত্রাসীদের মদতদাতা শুধু না, সরাসরি সন্ত্রাসী হিসেবে আমাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখে আমাকে খুঁজে বের করা হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জুলাই সনদ হচ্ছে সেইটা যেটা আমাকে আগামী প্রত্যাশার আলোকে জাতির যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনেরও এটা একটা গ্যারান্টিপত্র, যেখানে রাজনৈতিক দলগুলো তার মৌলিক জিনিসগুলো সেখানে উপস্থাপন করবে। কারণ সংবিধানের বাইরে তো আমাদের এটা ছাড়া আর কিছু নেই। আসলে দেখেন, মাঝখানে কিন্তু এটা আলোচনা আছে বা আলোচনা হয়ে থাকে যে আমাদের এই সরকারটা গণঅভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকার না কিন্তু, বা এটা তত্ত্বাবধায়ক সরকার না। এটাকে কোনো কোনো অর্থে আপনি অভ্যুত্থান পরবর্তী একটা বিপ্লবী সরকার বলতে পারেন। বিপ্লবী সরকারের তো প্রথমেই দায়িত্ব ছিল, বলতে পারি কিনা কোর্টের, সেটা বলতে পারি না বা বলতে বলা তো হয় নাই, নির্দেশ অনুযায়ী সেটা আমরা বলা তো যায় কিনা, বলা যায় কিনা না, আমরা সেটা তো বলতে পারি না, সংবিধানই মেনে চলছি, আমরা বলি না সংবিধান মেনে চলছি, সেটা বলছি না আমরা। কিন্তু এটা কিন্তু জনগণের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল, এবং এখন এটা আলোচনায় আছে যে এই বিপ্লবী সরকার বা এই গণঅভ্যুত্থানের সরকারকে এরকম একটা স্ট্রাকচারে তাদেরকে আসলে নিতে পারলে আমরা আরও অনেক কিছু করতে পারতাম, যেটা আমরা করতে পারি নাই। তৃতীয় হচ্ছে যে এই সনদে আমাদের করণীয় কী বা বর্জনীয় কী বা সংযোজন কী, বিয়োজন কী, আমি অত্যন্ত বিস্ময়ের সাথে এটা বলি যে সনদের স্টেক হোল্ডার কারা। স্টেক হোল্ডার কিন্তু কোনো একটা আলাদা পার্টি, কোনো আলাদা একটা দুটা পার্টি, ব্যাপারটা এরকম না। এই আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলগুলো, তাদের প্রত্যেকের কাছেই এই জুলাই সনদের গুরুত্বটা কিন্তু সমানভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু বিস্ময়ের ব্যাপার বলেছি এই কারণে, আমরা যখন শুনতে পাচ্ছি যে 10 দিন আগে, 7 দিন আগে, 15 দিন আগে কোনো দলকে এটার খসড়াটা দিয়ে দেওয়া হয়েছে, কোনো দলকে 7 দিন আগে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এইসব রাজনীতিক অঙ্গনে রাজনীতিবিদদের সাথে খোশ গল্প, চায়ের আড্ডা, কথা তো হয় কিছু। যখন আমরা জানতে পারলাম যে অমুকের কাছে, অমুক দলের কাছে, অমুক ব্যক্তির কাছে জুলাই সনদের কপি পৌঁছে গেছে, তাদেরকে দেখার জন্য বলা হয়েছে, এমনকি তারা পরামর্শ দিয়ে ফেলেছেন, ততক্ষণে জামাত ইসলামীর মতো একটা সংগঠনের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়াটা হাতে আসে নাই। আপনারা কবে হাতে পেয়েছেন একটু বলি। এরপরে আমরা আমাদের থেকে এটা চেয়ে নেওয়ার মতো মানে দেউলিয়া সংগঠন হিসাবে জামাত ইসলামী মনে করে না যে আমাদের এটা একটা দাওয়াত পাইলাম না বা আমাদের একটা দাওয়াতপত্র দেয় নাই, আমাদের চেয়ে নিতে হবে। আমরা শুধু জনৈক উপদেশটাকে বলেছি যে জুলাই সনদ তো আপনারা করছেন, তো ওখানে তো আর জামাত ইসলামের কোনো স্বাক্ষরও দরকার হবে না বা আমাদের তো আর প্রয়োজন হবে না, তো আমরা হয়ে গেলে খুশি হব, এটা হয়ে যাওয়া দরকার, কারণ এটা জামাত ইসলামের দাবি। আপনারা পান নাই এখনও, এটা তো খুবই জটিল ব্যাপার, এটা তো হইতে পারে না, আচ্ছা আমি এটা দেখতেছি, আপনারা পেয়ে যাবেন আশা করি। ভেরি গুড, পেয়ে যাবেন আশা করি।
তা আমি এটা বলছি, দেখেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি এটা না, কবেকার কথা, এই কনভারসেশনটা এটা কবে এই হয়? 2 দিন বা 3 দিন সর্বোচ্চ। আগে এই জন্য কথা, আপনি আমাকে আচ্ছা। আজকে জিজ্ঞেস করছেন না যে এই ব্যাপারে জামাত ইসলামী কি চিন্তা করেছে। জামাত ইসলামীকে যে চিন্তা করার কোনো সুযোগই তো দেওয়া হয় নাই। আমরা যখন মাঠে বলি লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিত নয়, লেভেল প্লেইং উপদেষ্টাই তো নয়, লেভেল প্লেইং তো অন্তর্বর্তী সরকারই না। আমি কথাটা আজকে খুব একটু পরিষ্কার করি বলি যে এরকম গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, এবং আপনি খেয়াল করেছেন যে আমাদের মাইলস্টোন স্কুলের ঘটনায় প্রথম রাতে 4 দলকে ডাকা হলো, ওনারাই বড় দল নাম দিয়েছেন, কি দল নাম দিয়েছেন দেন নাই, পরে আবার 14 দলকে ডেকেছেন। এই 14 দল নিয়ে আবার আমাকে একজন হঠাৎ করে মোবাইলে মেসেজ দেখেছে যে মাসুদ ভাই আগের 14 দল চলে আসছে নাকি। আমি বললাম না, এটা এখনকার 14 দল, আরও একটা 14 দল আছে বাংলাদেশে এখন, ওটাও 14 দল, কিন্তু যারা গেছে 14 দল আর কি। সেই 14 দল, 4 দলকে ডাকা হলো, পরে 14 দলটাকে ডাকা হলো, কয়টা হলো, 18টা হলো। তো এই মিটিংয়ে মূল আইডিয়াটা ছিল রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, মাইলস্টোনের ঘটনা, স্কুলের কলেজের ঘটনার পরবর্তী সিচুয়েশনটা যেন কোনোভাবে এটা কেউ ডাইভার্ট করতে না পারে, এটাকে যেন কেউ হাইজ্যাক করতে না পারে, পলিটিক্যালি যেন এটাকে কেউ ইউজ করতে না পারে। দিস ইজ মেসেজ। সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিসগুলোর কাছে সাজেশন চাওয়া হয়েছে। পরের দিন 14 দলের মিটিং শেষ করে আমরা একটা ব্রিফ দেখলাম, একজন রাজনৈতিক নেতা ব্রিফ করছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং 3-4 দিনের মাথায়, 4-5 দিন 4-5 দিনের মাথায় একটা নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে। কি একটা আজব দেশে আমি বাস করতেছি যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে মাইলস্টোন রাজনৈতিক ইস্যু নিয়ে, সেখানে নির্বাচনের তারিখ ঘোষণার মতো ব্যাপার ওনাদেরকে জানাই দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব ওনাদেরকে, এই দায়িত্ব আমি বলছি যে এই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। আমি বলছি যে এতটা এলোমেলো অগোছালো, এবং আমরা পরবর্তীতে এটা জেনে খুব বিস্মিত হয়েছি। আলোচনা হয়েছে হয় না, এই ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব আমারও না, কোনো পলিটিক্যাল পার্টির নেই। ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের। এখন পর্যন্ত ক্লারিফিকেশন আসে নাই, বিদায় আমাকে ধরে নিতে হচ্ছে যে সামহাও এরকম কোনো আলোচনা হয়েছে। আমি বলছি যে এরকম অগোছালো এবং কিছুটা অগণতান্ত্রিক অথবা কিছুটা বৈষম্য, কিছুটা বৈষম্য যুক্ত একটা পরিবেশে জুলাই সনদটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, এখন তার যে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যাপারে সকল স্টেক হোল্ডার গুলোকে সমন্বয় করে কাজটা আদৌ তারা করতে চায়, নাকি একটা নতুন পরিস্থিতি তৈরি করে আসলে এগুলোকে তারা ইগনোর করতে চায়। ওকে, আমি আসবো এই জায়গাটায়, কিন্তু একটা ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাকে দিই। সেটা হচ্ছে আপনার কাছে খসড়াটি আপনি বলছেন 3 দিন আগে পেয়েছেন, কিন্তু আমার মনে হয় সপ্তাহ দেড়েক আগে শিশির মুনির আমাকে দেখিয়েছেন তার কাছে খসড়াটা জুলাই সনদে। সেখানে আমি ছিলাম এবং ডক্টর জাহিদুর রহমান ছিলেন। আমি ফর ইনফরমেশন অন রেকর্ড আমি জানিয়ে রাখলাম, আপনি শিশির মুনির খসড়ার কয়েকটা ধাপ আছে। হয়তো প্রথম দিকে কোনো একটা হয়েছে বা আমাদের থেকে যেটা চাওয়া হয়েছিল সেরকম কিছু একটা আমরা প্রস্তাবনা দিয়েছি। এটা আমি বলছি আমার সংগঠনের ইনফরমেশন আলোকে কিন্তু আমি আপনাকে বলছি। ঠিক আছে, আমি আসবো আবার আপনার কাছে।